ক্লাস 10-এর ছাত্র বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সারের ক্লাস শুরু করছি। আমি তোমাদেরকে বলেছিলাম এই সপ্তাহে অন্তত 4টে শর্ট কোশ্চেনের ক্লাস করব। এর আগে আমি 2টো শর্ট কোশ্চেনের ক্লাস করেছি। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস। এই থার্ড ক্লাসে বা তৃতীয় ক্লাসে আমি যেটা আলোচনা করব, কোশ্চেন নাম্বার 2-এ যে 26টি কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমি বলেছি 26 কোশ্চেন থাকবে নির্দেশ অনুযায়ী, সেখান থেকে 21 অর্থাৎ 21টার উত্তর করতে হবে। তোমরা মাধ্যমিক পরীক্ষাতে 26 করে আসবে এবং সবসময় পরপর করবে, স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত ভাবে করবে না, পরপর করে যাবে। যেখানে 6টা দিয়ে 5টা করতে বলেছে 6টা করে দেবে, যেখানে 8টা দিয়ে 6টা করতে বলেছে সেখানে 8টা করে দেবে। কোনো জায়গায় যদি প্রবলেম থাকে প্রশ্নটির উত্তর লেখার ধরনটা তৈরি করে জায়গাটা ফাঁকা রেখে দেবে, উত্তরটা যখন পড়ে মনে পড়বে সেখানে উত্তরটা লিখে দেবে। যদি মনে না পড়ে তাহলে ফাঁকা থাকুক না, অসুবিধা কিছু নেই। যিনি খাতা দেখবেন সেই জায়গাটাতে নট অ্যাটেম্প কতটা লিখে দেবেন, সংক্ষেপে এনে বলা হয় বা নট অ্যাটেম্প কতটা লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। পরপর রাখবে, পরপর। এতে যারা খাতা দেখেন তারা মনে মনে খুব খুশি হন। সুতরাং আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু কতগুলো সিস্টেম, সেই সিস্টেমগুলো অবলম্বন করলে কিন্তু নাম্বারটা ভালো হয়। চলে আসি আজকের যে কোশ্চেন। দেখো বোর্ডের দিকে তাকিয়ে, ক্লাস 10 কোশ্চেন অ্যান্সার ডিসকাশন, সাবজেক্ট এলএসসি, সাবজেক্ট LSC, লাইফ সায়েন্স, সাবজেক্ট লাইফ সায়েন্স। তো চলে আসি প্রথম প্রশ্ন 2-1। কোন বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য মানুষের চোখের লেন্সের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধিকে কি বলে? উপযোজন ক্ষমতা। কোন বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য সে বস্তুর স্থান পরিবর্তন না করে লেন্সের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধিকে কি বলে? উত্তর হবে শূন্যস্থানে হবে উপযোজন বলে, অ্যাকোমোডেশন। 2-2। যৌনক্রমের কোন দশাটি যৌন দশা হিসাবে পরিচিত? গ্যামেটোফাইট দশা বা লিঙ্গধর দশা। দেখো এখানে আমি লিখেছি হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইট দশা, এটা কিন্তু যৌন জনন দশা। আর এই যে ডিপ্লয়েড দশাটি বলো স্পোরোফাইট বা রেণুধর দশা। তাহলে এখানে উত্তরটা হবে যৌনক্রমের লিঙ্গধর দশাটি যৌন দশা হিসাবে পরিচিত। অথবা কেউ যদি গ্যামেটোফাইট লেখে তাতেও নাম্বার পাবে, হ্যাপ্লয়েড দশাটি লিখলেও নাম্বার পাবে। 3 রকমের অ্যান্সার হতে পারে। 2-3। জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? জেনেটিক কোড মানে আমরা ডিএনএ অণুতে যে নাইট্রোজেনের ক্ষারমূলক গুলোকে দেখতে পাই, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এই ছবিতে খেয়াল করে দেখো, এটা ডিএনএ অণুর দ্বিকুণ্ডলী নকশা। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে আমাদের ভারতীয় বিজ্ঞানী, ইনি কিন্তু মহারাষ্ট্রের লোক ছিলেন, মারাঠি ছিলেন, ইনি ডক্টর হরগোবিন্দ খোরানা। উনি কিন্তু আমেরিকাতে পরবর্তীকালে যান, সেখানে পড়াশোনা করেন এবং জেনেটিক্স নিয়ে পড়াশোনা করেন, বিশেষ করে ক্রোমোজোম জিন নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে জেনেটিক কোড আবিষ্কার করেন। জেনেটিক কোডের আবিষ্কর্তা হলেন ডক্টর হরগোবিন্দ খোরানা। ইনি কিন্তু ভারতীয় বিজ্ঞানী, কিন্তু বিদেশে গিয়ে বেশি
আহ, আহ, আবিষ্কারের দিকটাতে ঝুঁকে পড়েছিলেন। আমাদের দেশে হয়তো সেই সময় সে পরিকাঠামো ছিল না। নেক্সট হচ্ছে 2 মৌমাছির দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থটি হলো, দেখো মৌমাছিরা এক বিশেষ ধরনের হরমোন ক্ষরণের মাধ্যমে তারা তাদের জায়গাটা নির্বাচন করে, তারপরে তারা চলাফেরা করে। ফেরোমন, ফেরোমন হরমোন, এটাকে বলা হয় সোশ্যাল হরমোন, সামাজিক হরমোন। নিজেদের মধ্যে পতঙ্গ, পিঁপড়ে, বিভিন্ন প্রাণীদের মধ্যে আমরা এটা দেখতে পাই। বিশেষ করে পতঙ্গ জাতীয় প্রাণীদের মধ্যে একটু বেশি দেখা যায় ফেরোমন। এখানে উত্তর হবে ফেরোমন। 2-5 ড্যাশ প্রকৃতির ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেনে রূপান্তরিত করে। দেখো নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ NO3 লবণ থেকে নাইট্রোজেন মুক্ত হবে। নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন মুক্ত হবে যে ব্যাকটেরিয়া, তাকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, পদ্ধতিকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। তাহলে ডিনাইট্রিফিকেশন প্রকৃতির ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হবে উত্তর এখানে। ডিনাইট্রিফাইং প্রকৃতির ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেনে রূপান্তরিত করে, প্রকৃতি বলে দিয়েছে, তাহলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হবে উত্তর। আর পদ্ধতিকে বলে ডিনাইট্রিফিকেশন। বাস্তুতন্ত্রে একটি পুষ্টস্তরে দূষক পদার্থ সঞ্চিত হলে তাকে কি বলা হয়? বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চয়ন, নট বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন মানে একটা জীবদেহ থেকে আরেকটা জীবদেহে যাবে, আরেকটা জীবদেহ থেকে আরেকটা জীবদেহে যাবে, এটাকে বায়োম্যাগনিফিকেশন বলা হচ্ছে, ডিডিটি বায়োম্যাগনিফিকেশন। কিন্তু এই যে ডিডিটি ম্যাগনিফিকেশনের মাধ্যমে জীবদেহে সঞ্চিত হচ্ছে, এটাকে বলা হয় বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চয়ন হবে। বায়োম্যাগনিফিকেশন কিন্তু হবে না, এটা একটু মাথায় রাখবে, মাইন্ড ইট। নেক্সট চলে যাই, সত্য মিথ্যা নিরূপণ করো। তোমরা জানো 5টা করতে হয়। সত্য মিথ্যা, অক্সিন হরমোন টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, মিথ্যে ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। অক্সিন হরমোন টাইরোসিন থেকে তৈরি হয় না, ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। 2-8 আয়োডিন হলো থাইরয়েড হরমোনের প্রধান উপাদান, একদম ঠিক। থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। আয়োডিনের যদি খাদ্যে অভাব থাকে তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায় এবং গলগণ্ড রোগ হয়, যাকে আমরা সিম্পল গয়টার বলে থাকি। আয়োডিন সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকাতে থাকা উচিত, তাতে থাইরয়েডের প্রবলেমটা আমাদের কম হয়। তাহলে এটা হচ্ছে আয়োডিন হলো থাইরয়েড হরমোনের প্রধান উপাদান, সত্য। 2-9 পত্রজ মুকুল দ্বারা কচুরিপানা জনন কার্য সম্পন্ন করে থাকে, সত্য না মিথ্যা? মিথ্যে। কচুরিপানা খর্বধাবক দিয়ে করে থাকে, কচুরিপানা খর্বধাবক দিয়ে করে থাকে, খর্বধাবক বা অফসেট। কচুরিপানা খর্বধাবক বা অফসেট, খর্বধাবক, খর্বধাবক বা অফসেট দিয়ে করে থাকে, খর্বধাবক বা অফসেট কচুরিপানা। সুতরাং এখানে দিয়েছে কি? এখানে দিয়েছে পত্রজ মুকুল দ্বারা, তাহলে উত্তরটি হবে এখানে ভুল, অর্থাৎ মিথ্যে। হিমোফিলিয়া রোগের মহিলারা সাধারণত বাহক হন, একদম ঠিক। হিমোফিলিয়া রোগের জিন, প্রচ্ছন্ন জিনগুলো অ্যাকচুয়ালি মহিলারাই ক্যারি করে এবং মানে কন্যা সন্তানেরা অর্থাৎ পুরুষেরা বেশি আক্রান্ত হয়ে থাকে, কারণ তাদের একটা এক্স একটা ওয়াই আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম রয়েছে। যদি দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটাতে প্রচ্ছন্ন জিন থাকে তাহলে সে ক্যারিয়ার বা বাহক হবে, যদি দুটোতে থাকে তাহলে সে আক্রান্ত হবে। কিন্তু পুরুষের দুটো ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম, এক্স এবং ওয়াই। এই ওয়াই ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন কখনো অবস্থান করে না, যেটা লিঙ্গ সংযোজিত জিন বলে থাকি বা সেক্স লিঙ্ক জিন বলে থাকি। ওয়াই ক্রোমোজোমে যে জিন তাকে হোলান্ড্রিক জিন বলা হয়, এর আগে আমি কোন একটা ক্লাসে বলেছি। তাহলে হিমোফিলিয়া রোগের মহিলারা সাধারণত বাহক হন, কথাটা একদম সত্য হবে এখানে, একদম সত্য। নেক্সট হচ্ছে 2-11 প্রোটোসেল হলো প্রকৃতপক্ষে ডিএনএ এবং কোয়াসার্ভেট না। প্রোটোসেল, প্রোটোসেল কোয়াসার্ভেট থেকে প্রোটোসেল তৈরি হয়, তার মধ্যে ডিএনএ আদৌ থাকে না, পরবর্তীকালে তার মধ্যে আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়। সুতরাং প্রোটোসেল হলো প্রকৃতপক্ষে ডিএনএ এবং কোয়াসার্ভেট, এটা সম্পূর্ণ মিথ্যে, ফুল।
ভারতকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে গণ্য করা হয়, একদম সত্য। ভারত মেগা ডাইভার্সিটি দেশ। আমাদের এখানে বায়োডাইভার্সিটি খুব বেশি দেখা যায়। হ্যাঁ, বায়োডাইভার্সিটি যে দেশগুলো রয়েছে তাদেরকে বলা হয় একসাথে মেগা বায়োডাইভার্সিটি দেশ। আমরা মেগা বায়োডাইভার্সিটি দেশের মধ্যে পড়ে যাই, সুতরাং সত্য। স্তম্ভ মেলাতে হবে বাদিকের সাথে ডান দিকের। এর আগে আমি বলেছি পূর্ণ বাক্য করে লিখবে। প্রোল্যাকটিন হরমোন হবে প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়। প্রোল্যাকটিন হরমোনের উত্তর হবে ডি দাগ। প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়, এটাই হবে উত্তর। কাইনেটোকোর ক্রোমোজোমীয় চলনে অংশ নিয়ে থাকে। কাইনেটোকোর ক্রোমোজোমীয় চলনে অংশ নিয়ে থাকে, বিশেষ করে অ্যানাফেজ দশাতে ক্রোমোজোম গুলো বেমের বিষুবতল থেকে মেরুর দিকে অগ্রসর হয়। অর্ধেক উত্তর মেরুর দিকে উপরের দিকে যাবে, আর অর্ধেক অন্য মেরুর দিকে যাবে। কাইনেটোকোরের এখানে একটা বিশেষ ভূমিকা রয়েছে। খন্ডি ভবন দেখা যায় স্পাইরোগয়রা নামক শৈবালে। ই দাগের উত্তরটা হবে, খন্ডি ভবন মানে ফ্র্যাগমেন্টেশন। স্পাইরোগয়রা নামক শাওলাতে দেখা যায় স্পাইরোগয়রা, খন্ডি ভবন, ফ্র্যাগমেন্টেশন, খন্ডি ভবন। স্পাইরোগয়রার দেহটা ফিতের মতো হয়ে থাকে, ফিতের মতো হয়ে থাকে। এদের কোষের মধ্যে সর্পিল ক্লোরোপ্লাস্টিড থাকে। এদের ফ্র্যাগমেন্টেশন বা খন্ডি ভবন দেখা যায়। এর সঞ্চিত খাদ্যদানা থাকে, পাইরিনয়েড বলা হয়। পাইরিনয়েড। প্রত্যেকটা কোষ আটকার হয়, একটা করে নিউক্লিয়াস থাকে। স্পাইরোগয়রার খন্ডি ভবন দেখা যায়, স্পাইরোগয়রা খন্ডি ভবন, এটা একটু মাথায় রাখবে। নেক্সট চলে যাই থ্যালাসেমিয়া হচ্ছে এখানে যখন হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটি থাকলে হয়ে থাকে। তোমরা জানো থ্যালাসেমিয়া আলফা এবং থ্যালাসেমিয়া বিটা দু রকমের থাকে, প্রত্যেকের মধ্যে মেজর এবং মাইনর রয়েছে। হিমোগ্লোবিনের উৎপাদনের যদি ত্রুটি থাকে তাহলে থ্যালাসেমিয়া রোগ দেখা দেয়, অর্থাৎ থ্যালাসেমিয়া 2-16 উত্তর হবে এ দাগের হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি। অ্যাপেন্ডিক্স সিকামের নিষ্ক্রিয় রূপ। 2-17 উত্তর হবে সিকামের নিষ্ক্রিয় রূপ, অর্থাৎ সি দাগের উত্তরটা হবে ডান স্তম্ভের সি দাগের অ্যাপেন্ডিক্স। এবার জীব বৈচিত্র্যের হটস্পট মানে হচ্ছে এন্ডেমিক প্রজাতির জীব সেখানে থাকবে, আঞ্চলিক প্রজাতির জীব থাকবে, এবং সেটা হচ্ছে বিপন্ন প্রজাতি হবে, অর্থাৎ এখানে জি দাগেরটা উত্তর হবে। জি দাগ জীব বৈচিত্র্যের হটস্পট এন্ডেমিক প্রজাতি থাকবে, এটা একদম ঠিক কথা। অর্থাৎ 2-18 উত্তর হবে জি দাগের ডান স্তম্ভ। এটা কিন্তু তোমরা বাক্য করে লিখবে, বাদিকের সাথে ডান দিকের মিলিয়ে লিখবে, ঠিক আছে। নেক্সট আমি চলে যাব যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে আমি বলবো যে 6টা করতে হয়। এখানে থাকে তোমাদের 8টা মতো থাকে, 7টা থাকে, 6টা করতে হয়, কিন্তু পরীক্ষার সময় সবগুলো করে দিয়ে আসবে। বি সদৃশ্য শব্দ বেছে লেখো। স্ক্লেরা, লেন্স, কোরয়েড এবং রেটিনা। এখানে দেখো স্ক্লেরা চোখের আবরণ, কোরয়েড চোখের একটা আবরণের মধ্যে পড়ে যায়, রেটিনা একটা আবরণ পরে, লেন্স প্রতিসারক মাধ্যম। তাহলে এখানে কিন্তু লেন্স হবে বিসদৃশ্য, অর্থাৎ লেন্স কিন্তু চোখের আবরণের যে অংশ সেটা হচ্ছে না, কিন্তু স্কেলের একটা অংশ আবরণের, বহি আবরণের, কোরয়েড মধ্য আবরণের অংশ, রেটিনা অন্ত আবরণের অংশ। পন্সের একটি কাজ লেখো। অক্ষিগুলোকে নড়াচড়া করতে সহায়তা করে, মূত্র নির্গমনের ক্ষেত্রে সহায়তা করে, শ্বাসক্রিয়ার হার বা শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। সুতরাং যে কোনো একটি কাজ লিখলে হবে পন্স, যাকে আমরা ব্রেন ব্রিজ বলি বা পন্স ভ্যালোরি বলে থাকি, মস্তিষ্ক সেতু। আবার বলছি, অক্ষিগুলোকে নড়াচড়া সহায়তা করে, মুখের অভিব্যক্তি প্রকাশে সহায়তা করে, মূত্র নির্গমনে বা ত্যাগে সহায়তা করে, তারপরে শ্বাসক্রিয়া বা শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণেও সহায়তা করে। পরে 2-21 বলছে সম্পর্ক তৈরি করতে বলছে, দিয়ে দিয়েছে বাদিকে। রেণু উৎপাদন যদি ছত্রাক হয় তাহলে স্পাইরোগাইরা কি হবে?
রেণু উৎপাদন ছত্রাক হচ্ছে, তাহলে রেণু উৎপাদনের সঙ্গে ছত্রাকের বৈশিষ্ট্য রয়েছে। তাহলে খণ্ডী ভবন স্পাইরোগাইরা, খণ্ডী ভবন অযৌন জনন পদ্ধতি, খণ্ডী ভবন হবে স্পাইরোগাইরা। এখানে কিন্তু গোষ্ঠী লিখলে হবে না, শৈবাল লিখলে হবে না, কারণ রেণু উৎপাদন একটা অযৌন জনন পদ্ধতি, খণ্ডী ভবনও একটা অযৌন জনন পদ্ধতি। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত কত হবে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ রেশিও হবে 1:2:1। এটা কিন্তু মেন্ডেলের সূত্রের ডিভিয়েশন, অর্থাৎ ব্যতিক্রমী ঘটনা। সম্পূর্ণ প্রকটতা যদি হতো তাহলে জিনোটাইপ অনুপাত হতো 1:2:1, ফিনোটাইপ অনুপাত হতো 3:1 এক সংকর জননের ক্ষেত্রে। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননের পরীক্ষাতে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত সেম হয় 1:2:1। তোমরা সন্ধ্যা মালতী বলে একটা গাছ শুনেছ, ইভিনিং প্রিমরোজ। এই যে সন্ধ্যা মালতী, মিরাবিলিস জালাপা সাইন্টিফিক নেম, মিরাবিলিস জালাপা সাইন্টিফিক নেম। এই গাছে অসম্পূর্ণ প্রকটতা কিন্তু দেখতে পাওয়া যায় এবং আবিষ্কারও হয়েছে। সেখান থেকে বলা হয়েছে মেন্ডেলের কিন্তু বেশ কিছু ত্রুটি বিচ্যুতি তার পরীক্ষা নিরীক্ষাতে ছিল, তার সূত্রগুলোতে ছিল, সেগুলো পরবর্তীকালে সংশোধন হয়েছে। এরপরে চলে আসবো যে মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ? ওয়াই ক্রোমোজোমের কিন্তু মেন ভূমিকা থাকবে, একটু মাথায় রাখবে। ওয়াই ক্রোমোজোমের বেশি ভূমিকা থাকবে। কোন একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভর করে। আমরা পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে XX দেখি আর পুরুষের ক্ষেত্রে XY দেখি। এই ওয়াইটা কিন্তু মেন দায়ী, সন্তান পুরুষ মানে ছেলে হবে না মেয়ে হবে সেটা হচ্ছে তার পিতার উপর নির্ভর করে, কারণ পিতার দেহে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম থাকে, সেজন্য পিতার দেহে দু রকমের শুক্রাণু তৈরি হয়। একটা এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু আর ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু, এটা একটা মাথায় রাখবে। নেক্সট চলে যায় একটি বিষয়ের অন্তর্গত খুঁজে বের করো। দেখো ইন্দোবার্মা কিন্তু একটা হটস্পট, এন্ডেমিক প্রজাতি হটস্পট। পূর্ব হিমালয় নিজে একটা হটস্পট, তাহলে জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত। তাহলে উত্তরটা হবে জীববৈচিত্র্যের হটস্পট, ইন্দোবার্মা হটস্পট। আচ্ছা, পূর্ব হিমালয় একটা হটস্পট, আবার এন্ডেমিক প্রজাতিরাও কিন্তু থাকে জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে। সুতরাং উত্তর হবে জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত হলো ইন্দোবার্মা, এন্ডেমিক প্রজাতি, পূর্ব হিমালয় এরা। তাহলে উত্তরটা আলটিমেটলি জীববৈচিত্র্যের হটস্পট হবে। যে এফএম এর মানুষকে অন্তর্ভুক্ত করে একটি কারণ লেখো। চোরা শিকারীর হাত থেকে রক্ষা করার জন্য, বনকে রক্ষা করতে যে এফএম তৈরি হয়েছে, অরণ্যগুলোকে রক্ষার জন্য যে এফএম তৈরি হয়েছে, তারপরে শিকার করা নিষিদ্ধ, সেই ব্যাপারটা মানুষকে বোঝানোর জন্য কিন্তু যে এফএম তৈরি হয়েছে, যে এফএম এর একটি ভূমিকা দেখবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা যে এফএম এর গুরুত্ব কি, তার মধ্যে অরণ্যকে বা বনভূমিকে রক্ষা করা, শিকার করা বন্ধ করা, আর হচ্ছে বন্য প্রাণীদের হত্যা, চোরা শিকারীদের আক্রমণ প্রতিরোধ করা, এইগুলো সবচেয়ে এফএম এর ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা। তাহলে এই যে টোটাল তোমাদের যে প্রতিটির মান 1 করে 2 দাগে কোশ্চেন থাকে, সেই 2 দাগের 26টি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম। তোমরা ইউটিউবে ভিডিওটা ভালো করে দেখবে এবং শুনবে, প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করবে। আমি তো সলভ করে দিলাম, আলোচনা করে দিলাম। ইউটিউব ভিডিওতে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া থাকবে, আলোচনার মাধ্যমে উত্তর করে দেওয়া থাকবে। এগুলো একটু ভালো করে ফলো করো তোমরা। স্কুলে হয়তো পরবর্তীকালে ডাউট ক্লিয়ারিং ক্লাস হতে পারে, তখন কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস হলে আমার সঙ্গে যারা মানে কানেকশনে থাকবে, স্কুলের যে গ্রুপ, সেখানে কিন্তু আমি যে জিনিসগুলো করিয়েছি সেগুলো নিয়ে প্রশ্ন উত্তর আমি ধরবো। তোমাদের ডাউট থাকলে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু পড়তে হবে। কিন্তু
যদি ঠিকমতো এই পড়াগুলো করে না রেখে দাও ডাউট ক্লিয়ারিং ক্লাসে, কিন্তু না পারলে আমি সেটা HM কে রিপোর্ট করব। পড়তে তোমাদের হবে, যদি পার্টিসিপেট করো গ্রুপে তাহলে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, না পার্টিসিপেট করলেও পড়তে হবে। এইবার তুমি পার্টিসিপেট করেছো গ্রুপে অথচ তুমি পড়ে আসনি, তাহলে আমি গ্রুপ থেকে নামটা একদম পুরো ডিলিট করে দেবো? মানে তোমাদের নিজেদের দায়িত্ব নিয়ে পড়তে হবে। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা হেল্প করছি, আলাপ আলোচনা করছি, কিন্তু তোমাদের বাড়িতে সেটা ভালো করে পড়তে হবে। সেই জন্য আমি বারবার বলবো, যে জিনিসগুলো আলোচনা করছি এই ধরনের প্রশ্ন কিন্তু এর আগে আলোচনা হয়েছে। আমি যদি মাধ্যমিক 2017, 18, 19, 20 করাই, দেখা যাবে এই প্রশ্নগুলোই ওর মধ্যে রয়েছে। 1-এর MCQ এবং 2-এর ভেরি শর্ট টাইপের অ্যান্সার। এই যে মানে 21 আর 15, 36, এই 36 তোমাদের পেতে হবে। একসময় প্রতিটির মান 2 করে, এটাও আমি আলোচনা করব। প্রতিটির মান 2 করে তোমাদের 12টা পড়তে হয়, 12 দুগুণে 24, 17টা কোশ্চেন থাকে, এটা নিয়েও আমি আলোচনা করব। কারণ আমাদের ক্লাস 10-এর ব্যাপারটা একটু অন্য টাইপের। 2021-এর মাধ্যমিকের দিকে টার্গেট রেখেই এগোতে হবে। তা যাই হোক, আজকের মতো এখানে আমি আমার লাইফ সায়েন্স ক্লাস শেষ করছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।